ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য বেঙ্গল স্কুল অফ মোবাইল। আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেপ্টেম্বর মাসের তোমাদের যেটা দেওয়া হয়েছে ক্লাস 5-এর ইংরেজি বিষয় এবং অঙ্ক বিষয়ে আলোচনা করব। তোমাদের বলবো ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখে নাও, কোনো রকম কোনো অসুবিধা থাকবে না। দেখো অ্যাক্টিভিটি 1 ইংরেজি বিষয়ের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। এই লিস্ট থেকে তোমাদের সঠিক প্রিপোজিশনটাকে নিয়ে শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। এ বলছে দেখো, হি ইজ গোয়িং ড্যাশ কলকাতা। তো তোমরা এখানে প্রিপোজিশনটা লিখবে হি ইজ গোয়িং টু কলকাতা, কোনো জায়গায় যখন যাব। হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু মার্কেট। এরপরে দেখো, দ্য বার্ড ফ্লিউ ড্যাশ মাই হেড, দ্য বার্ড ফ্লিউ আমার মাথার ওপর দিয়ে, তাহলে ওভার ওভার মাই হেড, পাখিটা তোমার মাথার অনেক ওপর দিয়ে উঠছে, ও ভিই আর ওভার মাই হেড। সি দেখো, ফিশেস লিভ মাছেরা বাস করে, ইন দ্য ওয়াটার মাছেরা জলে বাস করে। ডি দেখো, পুট দ্য পেন পেনটাকে রাখো, ড্যাশ দ্য টেবিল টেবিলের কোথায়, টেবিলের ওপরে রাখতে বলছে, ওপরে হচ্ছে অন, এখানে হচ্ছে অন দ্য টেবিল। তাহলে তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনসগুলো লিখে খাতায় সুন্দর করে লিখে দেবে যে অ্যাক্টিভিটি 1 এ দাগ দেবে হি ইজ গোয়িং টু কলকাতা। এইভাবে 4টে সেন্টেন্সকেই লিখে নেবে। দেখো অ্যাক্টিভিটি 2 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট শর্ট ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে যে ফলোয়িং ওয়ার্ডগুলো আছে ক্যান নট, আই অ্যাম, ডিড নট, ইউ হ্যাভ, এই ফুল ফর্মগুলোর শর্ট ফর্ম তোমাদের লিখতে হবে। দেখো ক্যান নট পারি না, এর শর্ট ফর্ম কী হবে, কান্ট, সি এ এন টি, কান্ট। আই অ্যাম, আই অ্যাম এর শর্ট ফর্ম কী হবে, আই ডিড নট, ডিডেন্ট, ডি আই ডি এন, ডিডেন্ট। ইউ হ্যাভ, ইউ হ্যাভটা কী হবে, ইউ ওয়াই ও ইউ ভি হি ভি। আরও অনেক হতে পারে, যেমন যদি যদি বলা হয় আই হ্যাভ, আই 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 হ্যাভ। যদি বলা হয় ইট ইজ, আই টি ইট ইজ। যদি বলা হয় আই হ্যাড, এইভাবে তোমরা প্রত্যেকে সুন্দর করে আরও অনেক আছে দেখে দেখে লিখে নেবে। এরপরে চলে আসি আমরা অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3 বলছে দেখো, রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে যে ফলোয়িং ওয়ার্ডসগুলো আছে লাইট, ইজি, নেভার অ্যান্ড কার্লি, তো এই প্রত্যেকটা ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ তোমাদের লিখতে হবে। লাইট মানে হচ্ছে আলো, লাইটের বিপরীত শব্দ কী হবে, ডার্কনেস, ডি এ আর কে, ডার্ক এন ই ডবল এস, ডার্কনেস, এটা হচ্ছে নাউন। আর তুমি যদি অ্যাডজেক্টিভ করো ডার্ক, ডি এ আর কে, ডার্ক, আলো, অন্ধকার। এরপর দেখো ইজি মানে খুব সহজ, ইজির বিপরীত শব্দ কী হবে, ডিফিকাল্ট, ডি আই ডবল এফ আই, ডিফি সি ইউ এল টি, ডিফিকাল্ট। বা তুমি লিখতে পারো আনইজি, ইউ এন আন ই এ এস ওয়াই, আনইজি, এটাও লিখতে পারো। নেভার মানে কখনো নয়, তার বিপরীত শব্দ কী হবে, অলওয়েজ মানে সবসময়, এ এল ডব্লু এ ওয়াই এস, অলওয়েজ। বা তুমি লিখতে পারো ফর এভার, এফ ও আর, ফর ই ভি আর, ফর এভার বা সবসময়। কোঁকড়ানো, কোঁকড়ানোর বিপরীত শব্দ কী হবে, কার্লি হচ্ছে স্ট্রেট বা সোজা। তোমার চুলটা কোঁকড়ানো আছে বা তোমার চুলটা কার্লি আছে, তাহলে এর বিপরীত শব্দ কী হবে, সোজা হবে। এস টি আর এ আই জি এইচ টি, স্ট্রেট মানে হচ্ছে সোজা। হয়ে গেল। এরপরে দেখো অ্যাক্টিভিটি 4, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই শব্দগুলোকে দিয়ে এক একটা বাক্য তোমাদের তৈরি করতে হবে। অ্যাট ফার্স্ট আছে ক্লেভার, ক্লেভার মানে হচ্ছে চতুর, তাহলে দ্য ফক্স, দ্য এফ ও এক্স, ফক্স ইজ এ ক্লেভার, সি এল ই ভি ই আর, ক্লেভার অ্যানিমেল, এ এন আই এম এ এল। শিয়াল হলো চালাক প্রাণী, এটাকে বাক্যটাকে তুমি আরও বাড়াতে পারো, দ্য ফক্স ইজ এ ক্লেভার অ্যানিমেল অ্যামং অল দ্য অ্যানিমেল, সমস্ত প্রাণীদের মধ্যে। এবার দেখো বি বলছে শেল্টার, শেল্টার মানে আশ্রয়, এখানে লিখতে পারো যে ট্রি, টি আর ডবল ই, ট্রি। গিভস, জি আই ভি ই, গিভস শেল্টার, এস এইচ ই এল টি ই আর, শেল্টার টু দ্য BIRDS, বার্ড, সেরা পাখিদেরকে আশ্রয় দেয়। বাট দ্য ট্রি প্রোভাইড শেল্টার টু দ্য বার্ডস। তুমি আরও লিখতে পারো যে আই টুক শেল্টার ইন এ হাউস ডিউরিং থান্ডারিং, বজ্রপাতের সময় আমি একটা বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। বজ্রপাতের সময় সবসময় তোমরা
কোনো ফাঁকা জায়গায় কিন্তু মোটেও থাকবে না, আর বাড়িতে সবসময় আশ্রয় নেবে, বন্ধ ঘরেতে। এরপরে দেখো রক, রক মানে পাথর, তাহলে মাউন্টেন্স আর ফ্রম রকস লিখতে পারো। আরও লিখতে পারো দ্য মাঙ্কি জাম্পড অন দ্য রকস। ডি দেখো জাম্পড, দ্য ক্লেভার ফক্স জাম্পড অন দ্য রক। এখানে দেখো তিনটে শব্দই আমি নিয়ে চলেছি, এই ক্লেভারও আছে, আবার এখানে রকও আছে। চতুর শিয়ালটি পাথরের ওপর লাফ দিল। এবার এখানে তুমি লিখতে পারো অ্যান্ড ফ্লেড, এবং পালিয়ে গেল, অ্যান্ড FLED। ঠিক আছে, দেখো এরপর তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণীর গণিত সেপ্টেম্বর মাসে যেটা তোমাদের দেওয়া হয়েছে সেই বিষয়, গণিত বিষয়টিকে নিয়ে আলোচনা করছি। একের দাগের বলছি বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, MCQ প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। কয়ে বলছে দেখো 1/2 যোগ 1/3, এই ভগ্নাংশটাকে, এই দুটো ভগ্নাংশের যোগ করার পর যোগফলের লব কত হবে। আমরা কি জানি যে কোনো ভগ্নাংশে, ধরো 2/5, এটা একটা আমি ভগ্নাংশ লিখেছি, এই ভগ্নাংশের লব হবে ওপরেরটা 2 এবং নিচে 5 হচ্ছে হর। ভগ্নাংশের লব এবং হর আমরা নির্ণয় করা শিখে গেছি। এবার তাহলে আমি যদি যোগ করি, যদি দুটো ভগ্নাংশে যোগ করতে হয় সবসময় হরগুলোর লসাগু করে নেব। 2 এবং 3 এদের যদি আমরা লসাগু করি, 2 1 2, 3 1 3, তাহলে 1 গুণিত 2 গুণিত 3 সমান কত হচ্ছে, লসাগু 6 হচ্ছে। তাহলে অতএব এখানে লিখে দেবে লসাগু সমান 6। এরপরে দেখ প্রথম ভগ্নাংশের এই যে হরটা আছে, এই হরটাকে দিয়ে লসাগুকে ভাগ করব। 6কে 2 দিয়ে ভাগ করছি, 3 2 6, যে ভাগফলটা বেরোলো সেই ভাগফলটা দিয়ে আমি লবকে গুণ করব। তাহলে এখানে কি করব, 1/2 সমান, এখানে 1/2 গুণিত 3, 1 গুণিত 3 সমান 3/6। ঠিক তেমনভাবে পরের ভগ্নাংশ 1/3টাকে, তাহলে এখানে কি করব, 6টাকে আমি 3 দিয়ে ভাগ করব, তাহলে 1/3 গুণিত 2 ভাগ করলে দেখবে 2 হচ্ছে। এরপরে লবটাকে একই সংখ্যা দিয়ে আমি গুণ করব, কত হবে 2/6। ঠিক আছে, এবার ভগ্নাংশ কি পেলাম, 3/6 এবং 2/6। যে কোনো ভগ্নাংশ যদি হর যদি সমান থাকে তাহলে আমাকে লবগুলো যোগ করে দিতে হবে। এবার 3/6 যোগ 2/6 যদি তোমাকে করা হয় 6, 3 যোগ 2 সমান 5/6, তাহলে ভগ্নাংশটা কি বেরোলো, 5/6। এই ভগ্নাংশের লব হচ্ছে 5, আমরা জানি ভগ্নাংশের লব হচ্ছে 5 আর হর হচ্ছে 6। আমি একটু বিস্তারিতভাবে তোমাদের বোঝানোর জন্য করলাম, আরও শর্টে কিন্তু করা যাবে। তো তোমরা এখানে এবার লব কোনটা আছে খুঁজে নিয়ে করে দেবে উত্তর। এরপরে দেখো ক্ষয়ে বলছে 3 যোগ 1/7, 3 হচ্ছে পূর্ণ সংখ্যা আর 1/7 হচ্ছে ভগ্নাংশ। এটাকে যদি মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হয়, আমরা এমনি শর্টকাটে যদি খুব সহজে করতে হয় আমরা এমনি জানতে পারবো যে 3টে পূর্ণ 1/7 অংশ আছে, এখানে কোথায় আছে সহজেই খুঁজে পেয়ে যাব। কিন্তু যদি আমাদের যোগ করে দেখতে হয় তো আমরা জানি না, ভুলে গেছি। যদি বলতো যে 5 পূর্ণ 2/5, তাহলে এখানে 5 পূর্ণ দিতে হতো, আবার 2/5ও দিতে হতো। ঠিক আছে, এইভাবে করতে পারতাম, কিন্তু এখানে আমরা ভাগ যোগ করে দেখে নিই। পূর্ণ সংখ্যার নিচে সবসময় কী আছে জানবো, যে 1 আছে। এবার 7 করে দিলাম, 1 গুণিত 7 সমান 7, তাহলে হরকে যত দিয়ে গুণ করছি লবকেও একই সংখ্যা দিয়ে গুণ করব, তাহলে 21। আবার এখানে দেখো পরের ভগ্নাংশে 7 গুণিত 1 সমান 7, তাহলে লবকে একই সংখ্যা দিয়ে গুণ করলাম 1, তাহলে কত হলো 22/7। এবার এটা কি পেলাম, এটা পেলাম অপ্রকৃত ভগ্নাংশ, এখানে লব হচ্ছে হরের থেকে বেশি হয়ে গেছে। তাহলে এবার আমি মিশ্র ভগ্নাংশে পরিণত করতে শিখে গেছি, 7 দিয়ে ভাগ করে দেবো, লবকে হর দিয়ে 3 7 21, 1 ভাগশেষ হইলো, যেটা ভাগফল হলো সেটা পূর্ণ, যেটা ভাগশেষ হলো লব, আর ভাজকটা হয়ে গেল ভগ্নাংশের হর। 3 পূর্ণ 1-এর সাথে এখানে কোথায় আছে লিখে নেবে। গয়ের অঙ্ক বলছে সমান 100 ভাগের 5 ভাগ। ভগ্নাংশের আকারে যদি লেখা হয় 100 ভাগের মধ্যে 5 ভাগ, কিন্তু এখানে দশমিকে চেয়েছে, তাহলে আমরা ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা শিখে গেছি। কি করব না, আমরা লবটাকে হর দিয়ে ভাগ করব, এখানে ভাজকটা হবে হর, ভাজ্যটা হবে লব। এ দেওয়া, এবার 5কে 100 দিয়ে কি ভাগ করা যাবে, যাবে না, তখন কি করব আমরা দশমিক দিয়ে শূন্য, হলো না, দেখো এখনও 50 আছে ছোট, আবার কি করবো একটা শূন্য খাইয়ে শূন্য। এবার আমার দেখো 5 দিয়ে ভাগ করা যাবে, 5 1 500, তাহলে ভগ্নাংশটা, তাহলে ভাগফলটা কত বেরোলো 0.05, এখানে কোথায় আছে লিখে নেবে। এরপরে দেখো ঘ, এখানে যে একটা চিত্র দিয়ে দেওয়া আছে, এই চিত্রতে কি আছে দেখো, যে চিত্রের প্রান্তবিন্দু একটাই থাকবে কিন্তু এই দিকে কোনো প্রান্তবিন্দু নাই, এইদিকে যত খুশি বেরিয়ে যেতে পারে, তাকে কি আমরা বলি, তাকে আমরা বলি রশ্মি। তো এখানে কি আছে, এ একটা রশ্মি, এ একটা রশ্মি,
দুটো রশ্মি আছে। আর কি আছে, এই দুটো রশ্মি কিন্তু দেখো একটা বিন্দুতে যে মিলিত হয়েছে বা একে অপরকে ছেদ করেছে। তাহলে এখানে দুটো রশ্মি আছে এবং একটা ছেদ বিন্দু আছে। তাহলে কোথায় আছে তুমি দেখে লিখে নেবে। এরপরে আমরা চলে আসি 2 দাগে, দেখো সত্য মিথ্যা লিখতে হবে। কয়ে বলছে দেখো 6/15 লঘিষ্ঠ আকার 3/5 কিনা। আমরা ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে শিখে গেছি, আমার ভিডিওতে আছে, দেখে নিও। ভগ্নাংশের লব এবং হরকে যদি একই সংখ্যা দিয়ে ভাগ করব, যদি ভাগ করা যায় তাহলে ভগ্নাংশটা লঘিষ্ঠ আকারে পরিণত হবে। 6কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 2 6, 3 5 15, তাহলে ভগ্নাংশটা কত হলো 2/5 লঘিষ্ঠ আকার। আর কিন্তু যাবে না, হ্যাঁ যাবে, 1 দিয়ে যাবে, 1 দিয়েও সেই 2 1 কে 2, 5 1 কে 5 একই হয়ে যাবে। তো এখানে তুমি 3/5 আছে, তাহলে কিন্তু ভুল আছে। এরপরে দেখো একটি বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান বর্গাকার চিত্রের পরিসীমা ভাজিত 4 কিনা। আমি একটা বর্গাকার প্রথমে চিত্র এঁকে নিলাম, ধরে নাম একটা বর্গাকার চিত্র। এবার কি বলেছে, বর্গাকার চিত্রের একটা বাহু, একটা বাহু মানে কি, এই যে একটা বাহু এখান থেকে এখান পর্যন্ত। বর্গাকারে 4টে বাহু আছে, 1 2 3টে এবং 4টে, এবং 4টে বাহুই কিন্তু সমান। এবার কি বলেছে দেখো, বাহুর দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রের পরিসীমা ভাজিত 4 কিনা। দেখো 4টে বাহুই সমান, তাহলে মোট পরিসীমাটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমি একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। ধরে নাও এই বর্গক্ষেত্রটার পরিসীমা হচ্ছে 16 মিটার, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে, তাহলে 16 ভাজিত 4 সমান 4 মিটার। এবার দেখো 4 4 4 4, এবার 4টে 4 দেখো যোগ করে দেখো একই, দেখো 16ই পেয়ে যাবে। অতএব এইটা হচ্ছে সঠিক। দেখো এরপরে গয়ের দাগের বলছে 100টি বোতাম বর্গাকারে সাজালে একটি সারিতে বোতাম সংখ্যা কত হবে। বর্গাকারে সাজানো মানে কি, বর্গ করে সাজাতে হবে, অর্থাৎ পাশাপাশি আমি যতগুলো বোতাম দেবো ওপর নিচেও আমি ঠিক ততগুলোই বোতাম দেবো। এইভাবে যদি আমি সাজিয়ে যাই 100টা বোতামকে, তাহলে একটা শাড়িতে 9টা বোতাম থাকবে কিনা দেখতে বলছি। আমরা কিভাবে দেখব না, 100-র বর্গমূল করব। 100-র বর্গমূল আমরা উৎপাদকের সাহায্যে যদি করি, 50 2 100, 2 দিয়ে 25 আর 5 5 25, তাহলে কি পেলাম 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5। এবার দুটো 2কে একটা 2 আর দুটো 5কে একটা 5 নিয়ে 5 2 10, তাহলে একটা শাড়িতে কতগুলো বোতাম থাকবে 10টি, এখানে দেওয়া আছে 9টি, তাহলে কিন্তু এটা ভুল উত্তর। এরপরে বলেছে দেখো 10 ভাজিত 5 সমান 5 ভাজিত 10 কিনা, এটা আমাদের দেখতে বলেছে। আমরা জানি না, দেখে নিই। তাহলে 10 ভাজিত 5, ভাজ্যকে 10 ভাজককে 5, ভাগ করি 5 2 10, ভাগফল কত পেলাম 2 পেলাম এখানে। এটাতে ভাজ্যকে 5 ভাজককে 10, ভাগ করা যাবে না, দশমিক খাইয়ে 0, 5 10 50, এখানে ভাগফল কত পেলাম 0.5, তাহলে এখানে পেলাম 2, এখানে 0.5। এটা কি কখনো সমান হয় না, এটা সমান কখনোই হবে না। এরপরে 3 দাগে চলে আসি, বলছে স্তম্ভ মেলাও, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। এখানে বলছে সরলরেখা, সরলরেখাংশ, রশ্মি এবং সমবিন্দু সরলরেখা। সরলরেখা কি না, সরলরেখা হচ্ছে যার কোনো প্রান্তবিন্দু থাকবে না, দুদিকেই সমান একই পথ ধরে আঁকামাঁকা কিন্তু করবে না, দুদিকে কিন্তু যাবে। এই যে তীর চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে সরলরেখা। আর সরল রেখাংশ কি, সরল রেখাংশ হচ্ছে সরল রেখার মধ্যে যদি প্রান্তবিন্দু থাকে, ধরে নাও এই সরলরেখা, এই সরলরেখার মধ্যে এখানে একটা বিন্দু আছে প্রান্তবিন্দু, এখানে একটা বিন্দু, বা সরলরেখার একটা নির্দিষ্ট অংশ এ বি, এ দুটো বিন্দু আছে, তাহলে এই যে নির্দিষ্ট অংশটাকে বলা হয় সরল রেখাংশ। দেখো এই যে আমি এঁকেছি, এখানে কিন্তু তীর চিহ্ন আমি দিইনি, তীর চিহ্ন না দিলে এর একটা নির্দিষ্ট যে প্রান্তবিন্দু, এখানে একটা বিন্দু আছে এবং এখানে শেষ হয়ে গেছে, এটা হচ্ছে সরল রেখাংশ। আর রশ্মি কি, রশ্মি হচ্ছে যার একটা প্রান্তবিন্দু আছে, একটাই মাত্র প্রান্তবিন্দু, এখানে এটা প্রান্তবিন্দু আছে কিন্তু এই দিক দিয়ে যত খুশি বেড়ে যাচ্ছে, এটাকে আমরা বলা হয় রশ্মি। আর সমবিন্দু সরলরেখা কি, এখন একটা বিন্দু দিয়ে অনেকগুলো সরলরেখা, দেখো একটা সরলরেখা, একটা সরলরেখা, একটা সরলরেখা, একটা সরলরেখা, দেখো একটা বিন্দুতেই যে এসে মিলিত হয়েছে, বা একটা বিন্দু থেকে অনেকগুলি সরলরেখা গেছে, তখন এই বিন্দুটাকে বলা হচ্ছে সমবিন্দু। এরপরে দেখো ক্ষয়ের দাগের বলছে দুটি প্রান্তবিন্দু আছে, কার না, সরল রেখাংশের দুটি প্রান্তবিন্দু আছে, সরল রেখার কিন্তু নয়। তাহলে তুমি সরল রেখাংশে দুটি প্রান্তবিন্দু করে দিলে, প্রান্তবিন্দু নয়, আমি বললাম প্রান্তবিন্দু কার নাই, সরল রেখার কিন্তু কোনো প্রান্তবিন্দু নাই, দুদিকে যত খুশি বাড়বে, হয়ে গেল। এবার কি বললাম, রশ্মি, রশ্মির দেখো একটা প্রান্তবিন্দু আছে, এখানে কিন্তু প্রান্তবিন্দু নাই, ধরে না এটা একটা এ বিন্দু, তাহলে এর হচ্ছে একটি প্রান্তবিন্দু আছে, এখানে মিলে গেল। এবার সমবিন্দু সরলরেখা কি, একটি নির্দিষ্ট ছেদ বিন্দুগামী
যে সরলরেখাগুলো, দেখো একটা নির্দিষ্ট বিন্দু আছে, ধরে না এটা হচ্ছে এ বিন্দু, এই বিন্দুতে এতগুলো সরলরেখা পরকে পরকে ছেদ করে গেছে, এগুলোকে বলা হয় সমবিন্দু সরলরেখা। তো 4 দাগে তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ, কন্ডাক্টরকে তুমি 20 টাকা দিয়েছো, তিনি তোমাকে 15 টাকা 50 পয়সা ফেরত দিলেন, কন্ডাক্টর কত টাকা নিলেন? তাহলে তুমি কন্ডাক্টরকে কত টাকা দিয়েছো? 20 টাকা 00 পয়সা, ঠিক আছে। এবার তোমাকে ফেরত দিয়েছে কত? 15 টাকা 50 পয়সা, ঠিক আছে। এবার তাহলে কন্ডাক্টর কত নিয়েছে আমাকে বিয়োগ করে নিতে হবে। 20 টাকা থেকে যদি 15 টাকা 50 পয়সা বিয়োগ করি, দেখো এখানে 20 00 আছে, 50 আছে, হবে না। আমি ধার নেবো কার কাছ থেকে? টাকার কাছ থেকে। টাকা 1 টাকা ধার দেবে, এখানে 100 হয়ে আসলো, এখানে কত টাকা হয়ে রইলো? 19 টাকা। এরপর আমরা বিয়োগটা করে নিই, 50 পয়সা আর 40, তাহলে 4 টাকা 50 পয়সা। অতএব লিখে দেবে উত্তরটা, অতএব কন্ডাক্টর 4 টাকা 50 পয়সা নিল। এরপরে দেখো বলছে একটি আয়তাকার খেলার মাঠে দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার হলে, এবার বলছে পাঁচিল দিতে হবে, পাঁচিলের দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে বলেছে। একটা আয়তাকার আমি নিয়ে নিলাম, এটা হচ্ছে একটা ধরো আয়তাকার মাঠ। এই আয়তাকার মাঠের এবার দৈর্ঘ্য কত বলেছে? দৈর্ঘ্য বলেছে 50 মিটার, আর প্রস্থ কত বলেছে? 30 মিটার। তাহলে এই দিকটা দৈর্ঘ্য কি আমরা আয়তাকারের জানি কি, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাহলে এইদিকেও 50 মিটার আর এদিকে 30 মিটার, মানে কি এদিকে হচ্ছে 30 মিটার। এবার পাঁচিল দিতে হবে, পাঁচিলটা তুমি মাঝামাঝি দেবে না, পাঁচিল তোমাকে দিতে গেলে তোমাকে একদম এই ধারে পাঁচিল দিতে হবে, তাহলে তার পরিসীমাটা আমাকে নির্ণয় করতে হবে। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি, যে দুটো দৈর্ঘ্য যোগ দুটো প্রস্থ, কিংবা আমি লিখতে পারি 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবার তুমি সরল করার মতো দেখো, 2 গুণিত দৈর্ঘ্যের জায়গায় তুমি 50 আর প্রস্থের জায়গায় 30, এখানে মিটার লিখবে, এখানে মিটার করে দাও। এবারে 50 আর 30-এর যোগ করে 2-এর সঙ্গে গুণ করে যেটা উত্তর হবে সেটাই হয়ে যাবে পাঁচিলের দৈর্ঘ্য। এরপরে দেখো গয়ের দাগে তোমাদের সরল করতে বলেছে। আমরা সরলের নিয়ম আমরা শিখেছি বা আমরা আরও ক্লাসে শিখব। দেখো সরল হবে বডমাস রুলে, BODMAS, বডমাস মানে হচ্ছে ব্র্যাকেট বা বন্ধনী, অফ মানে হচ্ছে এর, ডি হচ্ছে ডিভিশন মানে ভাগ, এম হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ হচ্ছে অ্যাডিশন বা যোগ, আর এস হচ্ছে সাবস্ট্রাকশন বা বিয়োগ। এই নিয়মেতে সরল হবে, একটা নির্দিষ্ট নিয়মে। এরপর দেখো তাহলে এখানে বন্ধনীর মধ্যে কি আছে, আবার প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, আর সবার প্রথম আছে রেখা বন্ধনী, মাথায় যদি থাকে সেটা হচ্ছে রেখা বন্ধনী। তাহলে এখানে প্রথম বন্ধনী আছে আর তার কাজ করব, তাহলে দ্বিতীয় বন্ধনী যেমন আছে রেখে দিলাম, দিয়ে 3 আর 2 5, দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম, প্রথম বন্ধনী কাজ সারা। এবার যোগ করে 15 লিখে আবার তৃতীয় বন্ধনী দিয়ে আবার ভাজিত 12 যেমন আছে লিখে দিলাম। এরপরে আমাদের কি করতে হবে? দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। দ্বিতীয় বন্ধনী কাজ করি, তাহলে 50 বিয়োগ 5 যদি করা হয় কত হবে? 45 যোগ 15 রয়ে গেল, এর কাজ সারা হয়ে গেল। এরপরে আমাদের করতে হবে যেমন আছে লিখে দিলাম। এরপরে কি 45-এর সঙ্গে কার যোগ করব? 15। 45-এর সঙ্গে যদি 15 যোগ করি তবে যোগফল কত হবে? যোগফল 60 হবে। তাহলে 60 ভাজিত 12। এবার 60কে তোমাকে 12 দিয়ে ভাগ করে নেওয়ার পর 5 বারং কত হবে? 5 বারং 60, তাহলে ভাগফল 8 হলো সরলের উত্তর। এখানে উত্তর কথাটা লিখে দেবে, এভাবে সরলটা করে নেবে, করে নেওয়ার পর সুন্দর করে খাতাটাকে যত্ন করে রেখে দেবে।